বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ব্যবহারিক বিষয় হলো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার এর ট্রাবল শুটিং। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব স্প্লিট টাইপ এসির ট্রাবল শুটিং সম্পর্কে। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার হলো এমন এক ধরনের এসি যেটির দুটি প্রধান ইউনিট থাকে। এক ইনডোর ইউনিট যা ঘরের ভিতরে থাকে, এটি ঠান্ডা বাতাস সরবরাহ করে এবং ডিজাইন অনুযায়ী ঘরের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখে। দুই আউটডোর ইউনিট যা ঘরের বাইরে থাকে, এতে কম্প্রেসর এবং কন্ডেন্সার থাকে যা গরম বাতাস বাইরে বের করে দেয়। এছাড়াও যে পদ্ধতিতে এয়ার কন্ডিশনার পৃথক দুটি ইউনিটে ভাগ বা পৃথক থেকে শীততাপ নিয়ন্ত্রণ করে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা হয় তাকে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত ইউনিট দুটি পৃথক ইনডোর ও আউটডোর ইউনিট এর সমন্বয়ে গঠিত হয় তাকেই স্প্লিট টাইপ এসি বা এয়ার কন্ডিশনার বলে। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের উপাদানগুলো হলো ইনডোর ইউনিট ভিন্ন ভিন্ন টাইপের হয়, আউটডোর ইউনিট, রেফ্রিজারেন্ট পাইপ লাইন, কন্ট্রোল সিস্টেম, এর মধ্যে থাকে রিমোট বা সেন্ট্রাল কন্ট্রোল। ইনডোর ইউনিটের মধ্যে আছে ইভাপোরেটর কয়েল, এর কাজ হলো গ্যাসের বা রেফ্রিজারেন্টের মাধ্যমে বাতাস ঠান্ডা করে। ব্লোয়ার ফ্যান, এর কাজ হলো ঠান্ডা বাতাস কক্ষের ভিতরে সরবরাহ করে। এয়ার ফিল্টার, এর কাজ হলো ধুলো ও ময়লা সেকে ফেলে। থার্মিস্টর বা রুম সেন্সর, এর কাজ হলো রুমের তাপমাত্রা বুঝে কুলিং বা ঠান্ডা নিয়ন্ত্রণ করে। আউটডোর ইউনিট এর মধ্যে থাকে কম্প্রেসর, এর কাজ হলো হিমায়ক বা রেফ্রিজারেন্ট বা গ্যাসকে সংকুচিত করে উচ্চ চাপে পাঠায়। কন্ডেন্সার কয়েলের কাজ হলো হিমায়ক বা রেফ্রিজারেন্ট ঠান্ডা করে তরলে রূপান্তর করে। ফ্যান, এর কাজ হলো কন্ডেন্সার থেকে গরম বাতাস বের করে দেয়। ক্যাপাসিটর, এর কাজ হলো কম্প্রেসর ও ফ্যান চালু রাখতে সাহায্য করে। রেফ্রিজারেন্ট বা হিমায়ক বা গ্যাস, এর মধ্যে থাকে রেফ্রিজারেন্ট R22, R32, R290, R410A ইত্যাদি, যার কাজ হলো গরম ও ঠান্ডা অবস্থার মধ্যে রূপান্তর হয়ে কুলিং নিশ্চিত করে। এক্সপানশন ভালভ বা ক্যাপিলারি টিউব, এর কাজ হলো তরল হিমায়ককে নিম্ন চাপে এনে ইভাপোরেটরে প্রবেশ করায়। কানেক্টিং পাইপ বা কপার পাইপের কাজ হলো ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক চলাচলের মাধ্যম। ড্রেন পাইপ, এর কাজ হলো ইনডোর ইউনিটে জমে থাকা পানি বাইরে বের করে দেয়। আর রিমোট কন্ট্রোলের কাজ হলো এসি চালু বা বন্ধ করতে, কুলিং সেটিং ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এসির সাধারণ সমস্যা ও সমাধান হচ্ছে এসি অন হচ্ছে না বা সম্ভাব্য কারণ ও প্রতিকার কী হতে পারে, যেমন পাওয়ার সংযোগ নেই, রিমোট কন্ট্রোলের ব্যাটারি শেষ। এর সমাধান হলো পাওয়ার কেবল চেক করতে হবে ও রিমোটের ব্যাটারি পরিবর্তন করতে হবে। স্প্লিট টাইপ এসি দিয়ে পানি পড়ার কারণ কী হতে পারে, যেমন ফিল্টার ময়লা হলে হবে। সময় মতো যদি এসি সার্ভিসিং না করায় ফিল্টারের ধুলো ময়লা জমে, এতে ড্রেনেজ পাইপ লাইন জ্যাম হয়ে ঘরে পানি পড়তে পারে।
2 ইনডোর ইউনিটের লেভেল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এসির ইনডোর ইউনিটের সঠিক লেভেলে না থাকলে পানি ড্রেনেজ পাইপে পৌঁছাতে না পেরে পানি ঘরের ভিতরে প্রবেশ করে বা ঘরের ভিতরে পড়ে। ফিল্টার পরিষ্কার বা ফিল্টার ক্লিনিং, ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার খুলে পরিষ্কার করতে হবে, যেমন নরম ব্রাশ বা ভ্যাকুয়াম ব্যবহার করে। ধুলো জমলে এয়ার ফ্লো ও কুলিং কমে যায়। কয়েল পরিষ্কার বা ফিঞ্চ, ইনডোর ও আউটডোর ইউনিটের ইভাপোরেটর ও কন্ডেন্সার কয়েল বা ফিঞ্চ পরিষ্কার করতে হবে। কিভাবে করব? এটা হচ্ছে স্পেশাল ফিন ক্লিনার ব্যবহার করে। ড্রেন পরিষ্কার করতে হবে কিভাবে? ড্রেন লাইন ব্লক থাকলে পানি লিকেজ হতে পারে, এক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনার বা ব্লোয়ার দিয়ে পরিষ্কার করতে হবে। ড্রেন পরিষ্কার করার পদ্ধতি: সার্ভিসিং ও মেনটেন্যান্স। সার্ভিসিং হলো সমস্যা হলে করা হয়, আর মেনটেন্যান্স হলো সমস্যা না হোক বলেই আগেই করা হয়। এসির সার্ভিসিংয়ের সতর্কতা হলো বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিতে হবে। সার্ভিসিং শুরু করার আগে মেইন পাওয়ার সুইচ অফ করে নিতে হবে। লাইভ সার্কিটে কাজ করলে ইলেকট্রিক শক বা শর্ট সার্কিট হতে পারে। নিরাপত্তা গিয়ার ব্যবহার করতে হবে, এক্ষেত্রে হ্যান্ড গ্লোভস, সেফটি গ্লোভস, প্রয়োজন হলে হেলমেট ব্যবহার করতে হবে, এতে গ্যাস লাইন ও শার্প ফিন থেকে শরীর রক্ষা পাবে। গ্যাস হ্যান্ডেলিং সতর্কভাবে করতে হবে। রেফ্রিজারেন্ট বা হিমায়ক বা গ্যাস যেমন R410A, R32, R290 ইত্যাদি থাকে। এই কাজের সময় স্পেশাল টুলস ও প্রোটোকল অনুসরণ করতে হবে। ভুলভাবে গ্যাস হ্যান্ডেলিং করলে বিস্ফোরণ বা ত্বক জ্বলাপোড়া হতে পারে। প্রেশার চেক করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলো হলো যেমন গেজ মিটার দিয়ে প্রেশার চেক করার সময় ইউনিট চালু অবস্থায় প্রেশার পরিবর্তন হতে পারে, হঠাৎ চাপ বেড়ে গেলে গেজ মিটার বিস্ফোরণও করতে পারে। ফিন পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, ফিন পরিষ্কারের বেশি চাপ পড়লে ফিন বাঁকা বা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে সঠিক ফিন ব্রাশ বা ফিন ক্লিনার ব্যবহার করতে হবে। ড্রেন পরিষ্কারের সময় পানির সংস্পর্শে বৈদ্যুতিক অংশ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় পরিষ্কার করার সময় পানি বা ক্লিনার ইলেকট্রিক বোর্ডে পড়ে শর্ট সার্কিট হতে পারে, এক্ষেত্রে পিসিবি বোর্ড ও সেন্সর সাবধানে চেক করতে হবে। কেন? সার্কিট বোর্ড বা সেন্সর চেক করার সময় স্ট্যাটিক চার্জ এড়াতে ESD বা ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ সেফটি ফলো করতে হবে। ম্যানুফ্যাকচার গাইডলাইন অনুসরণ করতে হবে। প্রতিটি ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা সার্ভিস কোড ও সেটিং থাকে, ভুল সেটিং করলে সিস্টেম কাজ নাও করতে পারে। সিঁড়ি বা উঁচু জায়গায় কাজের সময় যেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে। ল্যাডার বা প্ল্যাটফর্ম যেন শক্ত ও ব্যালেন্সড হয় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন ছাড়া কনফিগারেশন বা প্রোগ্রামিং পরিবর্তন না করাই ভালো। এগুলো হলো স্প্লিট টাইপ এসি সার্ভিসিংয়ের সময় সতর্কতা। স্প্লিট টাইপ এসির নিয়মিত মেনটেন্যান্সের তালিকা হলো: এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে প্রতি মাসে 1 থেকে 3 বার। কন্ডেন্সার ইভাপোরেটর কয়েল পরিষ্কার করতে হবে প্রতি অন্তত 6 মাসে 1 বার। ড্রেন প্যান ও ড্রেন লাইন পরিষ্কার করতে হবে 3 থেকে 6 বার প্রতি বছরে। রেফ্রিজারেন্ট প্রেশার চেক করতে হবে প্রতি 6 মাসে বা বছরে 6 বার। ইলেকট্রিক সংযোগ চেক ও টাইট করতে হবে প্রতি 3 থেকে 6 বার মাসে। পিসিবি ও সেন্সর চেক করতে হবে বছরে 1 বার বা সমস্যা হলে। সফটওয়্যার বা কন্ট্রোল সেটিং আপডেট যদি প্রয়োজন হয় প্রতি বছরে 1 বার। ইউনিট ইন্সপেকশন ও শব্দ পরীক্ষা করতে হবে, যদি সমস্যা হয় তাহলে মাসে বা বছরে 1 বার। স্প্লিট এসি মেনটেন্যান্সের চার্ট হলো: কাজের নাম এবং সময়কাল। ফিল্টার ক্লিনিং করতে হবে প্রতি মাসেই।
কয়েল পরিষ্কার করতে হবে প্রতি 6 মাসে, ড্রেন ক্লিনিং করতে হবে প্রতি 3 মাস অন্তর অন্তর, রেফ্রিজারেন্ট বা গ্যাস চেক করতে হবে প্রতি 6 মাসে একবার, ইলেকট্রিক চেক করতে হবে প্রতি 3 মাস অন্তর, সফটওয়্যার বা সেন্সর চেক করতে হবে বছরে একবার যদি সমস্যা হয়। সার্ভিসিংয়ের তালিকা: ইনডোর আউটডোর ইউনিট পরিষ্কার করা, ফিল্টার ক্লিনিং, হিট এক্সচেঞ্জার ও ফ্যান ব্লেড পরিষ্কার করা, রেফ্রিজারেন্ট প্রেশার বা গ্যাস প্রেশার চেক করা, রেফ্রিজারেন্ট লিকেজ চেক করা, প্রয়োজন হলে রেফ্রিজারেন্ট বা গ্যাস রিসার্চ করা, ইলেকট্রিক কানেকশন চেক করা, এক্ষেত্রে ভোল্টেজ অ্যাম্পিয়ার চেক করা, কানেকশন যদি লুজ থাকে তাহলে বার্ন হবে সেটা চেক করা, ড্রেনেজ সিস্টেম চেক করা, ড্রেন লাইন যেন ব্লক না থাকে তা চেক করতে হবে, ড্রেন পাম্প ঠিকমতো কাজ করছে কিনা তা দেখা, কম্প্রেসার ও কন্ডেন্সার ফ্যান চেক করা, কম্প্রেসার কন্ডেন্সার থেকে কোনো শব্দ হচ্ছে কিনা বা ফ্যান মোটর ঠিক আছে কিনা, রিমোট কন্ট্রোল ও সেন্সর পরীক্ষা করতে হবে, টেম্পারেচার সেন্সর কাজ করছে কিনা, রিমোট সিগন্যাল রেসপন্স ঠিক আছে কিনা তা দেখা, সফটওয়্যার বা কন্ট্রোল চেক করা, ইউনিটের কন্ট্রোলার সেটিং ফার্মওয়্যার আপডেট প্রয়োজন হলে চেক করা, লোড টেস্ট ও রানের সময় পারফরমেন্স চেক করা, কীভাবে করব, কতক্ষণে কুল বা ঠান্ডা করে, ব্যালেন্সিং ঠিক আছে কিনা তা দেখা। এগুলো হচ্ছে একটা স্পিড টাইপ এসি সার্ভিসিংয়ের তালিকা। স্পিড এসির সুবিধা বা ফ্যাসিলিটিসগুলো হলো কক্ষে বা রুমে বা জোনে কুলিং বা হিটিংয়ের সুবিধা পাওয়া যাবে, এতে এনার্জি সেভিং বা বিদ্যুৎ সাশ্রয় হয়, অত্যন্ত নীরবে বা লো নয়েজে অপারেশন হয়, ফ্লেক্সিবল ইনস্টলেশন, স্মার্ট কন্ট্রোল এবং দেখতে সুন্দর, কম মেনটেন্যান্স প্রয়োজন হয়, হিটিং ও কুলিং দুই সমর্থ করে, নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী হয় একটা স্পিড টাইপ এসি। এছাড়াও নীরবে অপারেশন ইউনিট, ইনডোর ইউনিট অনেকটাই নিঃশব্দে কাজ করে, আর কুলিং হিটিং একসাথে হয় যেটা আমরা পূর্বেই বলেছি। তুলনামূলকভাবে এর অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ, তুলনামূলকভাবে অন্যান্য এসির চাইতে মূল্য একটু বেশি পড়ে, অভিজ্ঞ টেকনিশিয়ান প্রয়োজন এটার কাজ করার জন্য, অন্যান্য এসির তুলনায় একটু জটিল আছে, এর মধ্যে সঠিক সময়ে সার্ভিসিং না করলে সিস্টেমের সমস্যা দেখা দিবে, বিদ্যুৎ বিভ্রাটের ফলে সার্কিটের সমস্যা দেখা দিতে পারে, অন্যান্য এসির তুলনায় সার্ভিসিং ব্যয় একটু বেশি, স্পেসিফিক রেফ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহার হয়, এক্ষেত্রে R410A, R32 অথবা R290 হয় স্পেশাল, রেট্রোফিট বা পুরনো বিল্ডিংয়ে ইনস্টল করা কঠিন। এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, এটা হচ্ছে ইমেল ঠিকানা, এই ঠিকানায় ইমেল করলে বিস্তারিত আরও জানা যাবে। আর এই বিষয়টি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হইল, এই ইউটিউব লিঙ্ক যে কোনো সময় এই সেশনটা পুনরায় দেখা যাবে। আর পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।